সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাঁজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এরদোগান। এদিকে হাসপাতালে জান্তা বোমা হামলায় নিহত ৩৩। অপরদিকে ইরানের সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত। আরও থাকছে, সৌদি জুড়ে চলছে প্রবল ঝড় বৃষ্টি, বন্যার শঙ্কা। এবং সবশেষে থাকছে সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট খাদে পর্যটক। অতঃপর শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, গাজায় চলমান গণহত্যায় ৭০,০০০-এর বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন এখনও অব্যাহত আছে। জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হবার ৭৭তম বার্ষিকীতে তুরস্কের জনগণ ও মানবাধিকার পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এরদোগান বলেন, মানবজাতির যৌথ মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে। তবে তিনি এও উল্লেখ করেন, বিশ্বজুড়ে বহু স্থানে এই নীতিপত্র লঙ্ঘিত হচ্ছে আর শান্তি ও ন্যায়ের মতো ধারণাগুলি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজা আজ এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটিকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা মানবজাতির যৌথ দায়িত্ব। তিনি আরও বলেন, গাজায় ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথ হল যুদ্ধবিচ্ছেদ আরও শক্তিশালী করা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। এরদোগান আরও বলেন, গাজাকে পুনরায় সংঘাতে টেনে নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলির ওপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি। এদিকে হাসপাতালে জান্তা বোমা হামলায় নিহত ৩৩। মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকার। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। সংঘাত পর্যবেক্ষকদের ভাষ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরু হবার পর থেকে প্রতি বছরই বিমান হামলা বাড়িয়েছে জান্তা। ওই অভ্যুত্থানের মাধ্যমেই ১ দশকের গণতান্ত্রিক যাত্রা থেমে যায়। এর মধ্যেই সেনাবাহিনী আগামী ২৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, এটি চলমান সংঘাত থেকে উত্তরণের পথ। তবে বিদ্রোহীরা বলছে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় তারা কোনো ভোট হতে দেবেন না, আর সেই এলাকা পুনরুদ্ধার করতেই হামলা জোরদার করেছে জান্তা। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের ঘটনাস্থলে থাকা রানকর্মী ওয়াই হুন আউং জানান, বুধবার সন্ধ্যায় সামরিক সরকারের একটি যুদ্ধবিমান রাখাইনের ম্রাউক ইউ শহরের হাসপাতালে বোমা বর্ষণ করে। তিনি বলেন, পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়বে। আহত হয়েছেন আরও ৬৪ জন, এই সংখ্যাও আরও বাড়বে। হামলার পর রাতেই হাসপাতালের বাইরে অন্তত ২০টি ঢাকা দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদিকে এই ঘটনা নিয়ে জান্তা সরকারের কোনো মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম বলছে, রাখাইন প্রদেশের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে রাখাইন ভিত্তিক জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের অনেক আগে থেকেই প্রদেশটিতে সক্রিয় ছিল এই গোষ্ঠীটি। আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার রাত ৯টার দিকে হওয়া এই বিমান হামলায় হাসপাতালের ১০ জন রোগী ঘটনাস্থলে মারা যায়। সংঘাত পর্যবেক্ষকদের মতে, আরাকান আর্মি সেনা সরকারের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এখন তাদের নিয়ন্ত্রণে। তবে তাদের লক্ষ্য মূলত রাখাইন অঞ্চলেই সীমাবদ্ধ। এই অঞ্চলের একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে পাহাড় জঙ্গলে ঘেরা অঞ্চল। অপরদিকে ইরানের সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত। ইরানের সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর হামলায় ইসলামিক রিপাবলিকান গার্ড কর্পসের IRGCর ৩ সদস্য নিহত হয়েছেন। বুধবার ১০ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্ত অঞ্চলে হামলার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম প্রেস টিভি।
আইআরজিসির কুদুস আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করার সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি বাহিনী এই অঞ্চলে ইতিমধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করা ও মোকাবেলা করার অভিযান চলছে। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বালুচিস্তান প্রদেশ সাম্প্রতিক কয়েক বছরে বেসামরিক ও সেনাবাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাস হামলার সম্মুখীন হয়েছে। দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানো ৩ সন্ত্রাস গোষ্ঠীর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। আরও থাকছে, সৌদি জুড়ে চলছে প্রবল ঝড় বৃষ্টি, বন্যার শঙ্কা। সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝোড়ো হাওয়া সহ মাঝারি ও ভারী বর্ষণ শুরু হয়েছে। শীঘ্রই যদি আবহাওয়া পরিস্থিতির উন্নতি না ঘটে, সেক্ষেত্রে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চল প্রদেশ ও উত্তরাঞ্চলীয় সীমান্তে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। অনেক এলাকায় মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা। মরু আবহাওয়ার দেশে সৌদিতে ঝড় বৃষ্টি বেশ বিরল। গত ২-৩ বছরে অবশ্য কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে। এনসিএমের তথ্য অনুযায়ী সৌদির এমন আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট দ্বীপ নিম্নচাপ। এক বিবৃতিতে এনসিএম জানিয়েছে, লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বাতাসের এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝোড়ো আবহাওয়া শুরু হয়েছে পারস্য উপসাগরেও। বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এবং সবশেষে থাকছে, সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট খাদে পর্যটক। অতঃপর চীনে একটি পাহাড়ি পথে সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট খাদে পড়েন এক পর্যটক। তবে তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। ঘটনাটি হুয়াইং পর্বতমালার কাছে ঘটে। জানা গেছে, সেলফি তোলার জন্য সামনে ঝুঁকে দাঁড়াতেই তার পায়ের নিচের অংশ ভেঙে যায় এবং তিনি গভীর খাদে পড়ে যান। খবরে বলা হয়েছে, আশেপাশে থাকা ট্র্যাকাররা দ্রুত খাদের কিনারায় ছুটে যান পরিস্থিতি বোঝার জন্য। সৌভাগ্যজনকভাবে ঘন তৃণভূমির ওপর পড়ায় ওই পর্যটকের গুরুতর কোনো আঘাত লাগেনি। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন এবং বিশ্বাস করেন পাহাড়ের দেবতারা তাকে রক্ষা করেছেন। তার ভাষ্য অনুযায়ী তিনি প্রথমে প্রায় ৪০ মিটার নিচে পড়েন, এরপর আরও প্রায় ১৫ মিটার গড়িয়ে নিচে নেমে যান। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিপজ্জনক সেলফি তোলার প্রবণতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অতীত ঘটনাগুলিতেও দেখা গেছে, সেলফি সংশ্লিষ্ট বেশিরভাগ দুর্ঘটনা উচ্চতা থেকে পড়ে যাওয়া বা পানিতে ডুবে মৃত্যুর সাথে সম্পর্কিত। এর আগে ২০১৯ সালে ভারতের এক নারী পাহাড়ি পর্যটন কেন্দ্রে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও ঝোপঝাড়ে আটকে প্রাণে বেঁচে যান। তার আগে ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে একটি দম্পতি সেলফি তুলতে গিয়ে প্রায় ৮০০ ফুট নিচে পড়ে মৃত্যুবরণ করেন।